এটি ভ্যানিরা 4 রাশিয়া উৎক্ষেপিত মহাকাশযান। 1976 সালে 4 অক্টোবর উৎক্ষেপণ করা মহাকাশযানটি একটি গ্রহ অবতরণের জন্য ডিজাইন করা হয়েছিল, যা সম্পর্কে তখন বিজ্ঞানীরা খুব কমই জানতেন। ভ্যানিরা 4 উৎক্ষেপণের পর বিজ্ঞানীদের ধারণা ছিল না তারা কি ধরনের পৃথিবীতে প্রবেশ করতে যাচ্ছে। শুক্রের বায়ুমণ্ডলে পৌঁছানোর পর এই মহাকাশযানের গতি ছিল ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার। বিজ্ঞানীরা এতে পরশ প্রযুক্তি স্থাপন করেছিল যাতে এটি শুক্রের পৃষ্ঠ নরমভাবে অবতরণ করতে পারে। মহাবিশ্বে প্রবেশের পরপরই এটি বিজ্ঞানীদের কাছে ডেটা পাঠাতে শুরু করে। এটি সাধারণত প্রতিটি মিশনে করা হয় যাতে মহাকাশযানের যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করা যায়। বিজ্ঞানীদের দ্বারা প্রাপ্ত প্রথম তথ্য, শুক্রের বায়ুমণ্ডলীয় চাপ ছিল 0.91 বার এবং তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এই মহাকাশযানটি ভেনিসের সত্যে অবতরণের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এটি সেখানে পৌঁছায়নি এবং বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয়নি। ঠিক আছে, এই মহাকাশযানটি অভ্রের হাত থেকে চলে গেছে। লাইকিন বিজ্ঞানীরা এটি জানার পরও বিজ্ঞানীদের কৌতূহল খুব দ্রুত বাড়তে থাকে এবং তারা গ্রহটি সম্পর্কে আরও জানতে চায়। ভ্যানেরা সিরিজের প্রাথমিক মহাকাশযানগুলো খুব সাধারণত ছিল ভায়েন্সে হিংস্রতা বোঝার অভাবের কারণে। তার নকশাটা খুব সাধারণ রাখা হয়েছিল। স্ক্রিনে দেখানো অ্যানিমেশনে আপনি দেখতে পাচ্ছেন যে তারা 1 মিটার চওড়া টাইটেনিয়াম বল দিয়ে তৈরি ছিল, যার ভিতরে 25 বার চাপ ছিল। এই টাইটেনিয়াম বলের ভিতরে অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি লাগানো ছিল, যিনি ভায়েন্স থেকে রিডিং নেওয়ার কাজ নিতেন। পরশুরাজ ভ্যানিরা 4 যখন শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করেছিলেন তখন এর গতি ছিল প্রায় 40,000। এটি ছিল ঘন্টায় কিলোমিটার। জানলে অবাক হবেন যে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটবে। নিবন্ধন করা যেতে পারে যাতে এর গতি স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়, কমতে শুরু করেছে। যদি না জেনে থাকেন তাহলে বলুন, এই প্রতিরোধকে বলে যে শক্তি বায়ুতে কাজ করে, কণা অন্য কিছুতে প্রয়োগ করা হয়। এই নিবন্ধন অবলম্বন ছাড়াও মহাকাশযানটি প্যারাশুটও লাগানো ছিল, যা মহাকাশে পৌঁছানোর পরপরই খুলে যায়। বিজ্ঞানীদের মতে শুক্র 4 এর গতি কমানোর পিছনে এই প্যারাশুটের সবচেয়ে বড় অপরাধী ছিল। আরেকটি মহাকাশযান, এই মহাকাশযানটি অন্বেষণ করার পরে বিজ্ঞানীরা আরেকটি মহাকাশযান চালু করেছিলেন যা শুক্র অন্বেষণের জন্য প্রস্তুত ছিল। এই মহাকাশযানে প্যারাশুটও বসানো হয়েছে। অন্যান্য পদ্ধতিতে ভ্যানিরা 4 এর মতো এই প্যারাশুটগুলি বায়ুমণ্ডলের উপরের অংশ খোলার জন্য ছিল না, কিন্তু সত্যের কাছাকাছি আসার পর তারা এমনভাবে ডিজাইন করা ছিল যে তারা শুধুমাত্র 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনলক করতে পারে। ভ্যানিরা 7 এখন নর গ্রহে প্রবেশ করার জন্য প্রস্তুত ছিল। শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এই মহাকাশযানটি সঠিকভাবে কাজ করছিল এবং ভ্যানিরা 4 এর মতো ঠিক একই ডেটা পাঠাচ্ছিল। তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পর এই প্যারাশুটগুলি কোনো সমস্যা ছাড়াই খোলা এবং এটি দ্রুত আকাশের দিকে অগ্রসর হতে থাকে। এটি সত্তায় অবতরণ করার সময় মাত্র 3 কিলোমিটার উপরে একটি প্রচন্ড ভূমিকম্প হয়। এখন নিয়ন্ত্রণ করার কিছু ছিল না, যা বিজ্ঞানীরা প্রাথমিকভাবে লক্ষ্য করতে পারেননি, এবং এতে একটি কুলিং সিস্টেম লাগানো হয়েছিল যাতে মহাকাশযানের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। লিথিয়াম নাইট্রেট ব্লকের মাধ্যমে তিনি সেই যন্ত্রগুলির উৎপন্ন তাপ পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন যাতে পরিবেশের উচ্চ তাপমাত্রা থাকা সত্ত্বেও যন্ত্রগুলি নিরাপদে থাকে। ভ্যানিরা এবং শুক্রে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ভ্যানিরা অ্যাটল 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখিয়েছিলেন, যা দেখে বিজ্ঞানীরা হতবাক। সেই জন্য তিনি ভ্যানিরা এটিকে এইভাবে ডিজাইন করেছেন যাতে এটি আরও বেশি তাপমাত্রা সহজেই পরিচালনা করতে পারে। শুক্রের ছবি তোলার একটি মিশন। রাশিয়ান বিজ্ঞানী শুক্র গ্রহ অবতরণের শিল্প শিখিয়েছিলেন। 9টি মিশনের পর আমরা অবশেষে শুক্র গ্রহ যেতে পারলাম কোনো সমস্যা ছাড়াই। এত বড় সাফল্য পাওয়ার পরও বিজ্ঞানীরা থেমে থাকেননি। পরবর্তী মহাকাশযানের নকশা তৈরি করতে শুরু করে। এবার বিজ্ঞানীদের স্বপ্ন আগের চেয়ে বড় শুক্র গ্রহে
অবতরণের পাশাপাশি তিনি এর পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের ছবিও তুলতে চেয়েছিলেন। ভ্যানিরা 9 মহাকাশযানটি খুব ভিন্নভাবে ডিজাইন করা হয়েছিল, কিন্তু এর অভ্যন্তরীণ উপাদানগুলি ঠিক আগের মতোই ছিল। এতে একটি ক্যামেরা সিস্টেমও বসানো হয়েছে, যার দুই পাশে একটি করে ক্যামেরা লাগানো ছিল। এই ক্যামেরাগুলিতে মোটা দাগও ছিল, যা শুক্র গ্রহে অবতরণের পরে খুলতে যাচ্ছিল। বিজ্ঞানীরা শুক্রের পৃষ্ঠে এবং আকাশে একটি 360 ডিগ্রি ছবি তুলতে চেয়েছিলেন এবং এই ক্যামেরাগুলির মধ্যে এটি সম্ভব হয়েছিল। প্রতিটি ক্যামেরা একটি 180 ডিগ্রি ঘূর্ণমান লেন্স দিয়ে সজ্জিত ছিল, যা ইতিমধ্যে পৃথিবীতে পরীক্ষা করা হয়েছে। শুক্র 9 এবং শুক্রের প্রথম চিত্র অবশেষে শুক্র 9 গ্রহে অবতরণ করে এবং ক্যামেরাগুলি তাদের কাজ শুরু করে। দুর্ভাগ্যবশত এই ক্যামেরা খুলতে ব্যর্থ হয়েছে এবং বিজ্ঞানীদের যেভাবেই হোক ছবিগুলি ক্যাপচার করতে হয়েছিল। স্ক্রিনে আপনি শুক্র গ্রহের প্রথম ছবি দেখতে পাবেন। পরবর্তী মিশনে এই ফটোগ্রাফির গুণমান আরো উন্নত হয়ে ওঠে। স্ক্রিনে আপনি সেই ফটোগুলির একটি কোলাজ দেখতে পারেন, যেমন ছবির একটি গ্রুপ। এই ছবিগুলো দেখলেই বোঝা যায় শুক্র একটি ভাসমান বিপজ্জনক গ্রহ। আকাশে উপস্থিত ঘন মেঘগুলি দেখায় যে এর বায়ুমণ্ডলীয় চাপ কত বেশি। শুক্র গ্রহে উপস্থিত বিষাক্ত গ্যাস থেকে এই ছবিগুলির হলুদতা আছে। শুক্রের শব্দ। ভ্যানিরা 14 মিশনে বিজ্ঞানীরা এক ধাপ এগিয়ে মহাকাশযানে একটি মাইক্রোফোন লাগিয়েছেন। সেই মাইক্রোফোনটি বিজ্ঞানীদের কাছে অবতরণ এবং গ্রিলিয়ং এর শব্দ প্রেরণ করছিল, যা আপনি শুনতে পাচ্ছেন। ভ্যানিরা সিরিজকে মহাকাশে উৎক্ষেপণের ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ হিসাবে বিবেচনা করা হয়। রাশিয়ান বিজ্ঞানীরা হাল ছেড়ে দিতে অস্বীকার করে ক্রমাগত মিশন চালু করছিলেন এবং তাদের ভুল থেকে শিখেছিলেন। শেষ পর্যন্ত তারা শুক্র গ্রহে নিরাপদ অবতরণ করতে সক্ষম হয় 1:58 PM। এছাড়াও সেখানে হতকারীর ছবি ধারণ করা হয়েছে। আজ আমরা জানাবো শুক্র কতটা বিপজ্জনক। এটি আমাদের মহাবিশ্বের সবচেয়ে উষ্ণ গ্রহ এবং একে নরকের গ্রহ বলা হয়। 475 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গ্রহটি আকার এবং ভরে প্রায় আমাদের পৃথিবীর মতো, কিন্তু এর ভিতরের কণাগুলো আমাদের পৃথিবীর সাথে কোনোভাবেই মেলে না। শুক্র গ্রহে জীবন। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে শুক্রের উপর বায়ুমণ্ডলের প্রাণের ভালো সম্ভাবনা রয়েছে। এটি একটি খুব আকর্ষণীয় বিষয় যা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। যাই হোক, যদি আপনি একটি সুরক্ষা দিয়ে শুক্রে যাওয়ার সুযোগ পান, তবে আপনি কি সেখানে যেতে চান? এছাড়াও আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা আমাদের জানান। ধন্যবাদ।